আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার সালাউদ্দিন সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান যেই বিষয়ে ধরেন, যেমন মানবাধিকার কমিশন বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বলেছেন। 40 মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনারা 8 মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট 40 মিনিট। রাজনীতিতে ফের 5 আগস্ট ফিরে আসার আলামত স্পষ্ট হচ্ছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি নানান কাণ্ড ঘটাচ্ছে বাস্তবতা আড়াল করে, কিন্তু আড়াল করতে পারছে না। লাখো শহীদের রক্তে কেনা 71 যদি কারো বাপের না হয়, হাজারো শহীদের রক্তে কেনা 24 কারো বাপের না। এবং এখন যেহেতু সময় আছে, আপনাদের আল্লাহর দোহাই আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন, যে আপনারা যদি না করেন আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। সংবিধানে যদি সংস্কারের কোনো কথা নাই থাকে, তাহলে সেদিন 31 দফা কোথা থেকে নামলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, গভীর রাতে হঠাৎ করে ফেসবুক লাইভে এসে একই বার্তা দিল হাসনাত আবদুল্লাহ ফেসবুক লাইভে এসে রীতিমতো সরকার দলীয় কিছু ব্যক্তি, এমপি, মন্ত্রীদের কঠিনভাবে ধুয়ে দিয়েছে বলা যায়। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করেছে ফেসবুক লাইভে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, 8 কোঠরি 9 দরজা হাসনাতের ফেসবুক লাইভের টাইটেল এবং শিরোনাম ছিল। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক লাইভে এসে এই গেল কয়েকদিনে সংসদের অধিবেশন নিয়ে কথা বলেছে, সংসদের বিরোধী দলকে কিভাবে দমানোর চেষ্টা করা হচ্ছে সেই বিষয়ে তিনি খোলাসা করেছে, এবং সব থেকে বেশি যে বিষয়ে কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে নিয়ে। হাসনাত আবদুল্লাহ এর আগে আপনারা দেখেছেন, তিনি বলেছেন সংবাদ সম্মেলনে যে তারেক রহমান নামমাত্র প্রধানমন্ত্রী, আসলে প্রধানমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কারণ প্রধানমন্ত্রীর সব কিছুই তো সে করে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবারও ফেসবুক লাইভে এসে হাসনাত আবদুল্লাহ কঠোর সমালোচনা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কঠোর সমালোচনা করে, কঠিন ধোলাই করে কি বলল ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ, আমরা সেটা দেখি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের মাঝে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সংসদে তো দেখি শুধুমাত্র আপনাদের আইনমন্ত্রী সালাউদ্দিন সাহেবই কথা বলেন, সংসদে দেখি আসাদুজ্জামান সাহেব আইনের এক্সাম্পল ব্যাখ্যা দেন 40-45 মিনিট ধরে, সালাউদ্দিন সাহেব আমরা দেখি সেখানে 50 মিনিট ধরে কথা বলেন, আপনারা কেন কথা বলেন না? এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার সালাউদ্দিন সাহেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান, উনি যেহেতু ট্রেজারি বেঞ্চের মেম্বার, ট্রেজারি বেঞ্চের অর্থাৎ উনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখনই দাঁড়ান যেই বিষয়ে ধরেন, যেমন মানবাধিকার কমিশন বিষয়ে আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র আমাকে সময় দেওয়া হয়েছিল 2 মিনিট, আমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 2 মিনিট, আর এই বিষয়ে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বলেছেন। 40 মিনিট। আমাদের সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়ে আপনার 8 মিনিট কথা বলেছেন আপনার আক্তার ভাই, আসাদুজ্জামান সাহেব কথা বলেছেন অলমোস্ট 40 মিনিট। তাহলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায়, ধরেন কোনো একটা অর্ডিন্যান্সের পক্ষে আমি 5 মিনিট কথা বললাম, 5 মিনিট, এটার বিরুদ্ধে সালাউদ্দিন সাহেব 40 মিনিট কথা বললেন। 40 মিনিট, আপনি 40 মিনিট, এই 40 মিনিটে উনি যদি কোনো অযৌক্তিক কথাও বলেন, সেটাকে যখন আমি আবার দাঁড়াবো যে ওনার অযৌক্তিক কথাগুলোকে খণ্ডন করার জন্য, আমাদেরকে সেখানে কোনো অ্যালাউ করা হয় না। তার মানে আপনি সময় পাচ্ছেন 5 মিনিট আর সালাউদ্দিন সাহেব সময় পাচ্ছেন 40 মিনিট। আপনার কাছে উনার কথাটাই হচ্ছে কি, উনি উনার মতো করে মনের মাধুরী মিশিয়ে, মেটাফোর দিয়ে, উনি ইতিহাস টেনে, উনি উনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, দর্শন সবগুলাকে উনি সংমিশ্রণ করে উনার মনের মাধুরী মিশিয়ে উনি কথা বলতে পারেন। এবং সেই জায়গা থেকে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট, এবং রিকোয়েস্ট করে সময় নেওয়া হয় 1 মিনিট, এবং যখনই আবার সময় চাওয়া হয় তখন আমাদেরকে বলা হয় দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কারণ আপনি একই টপিকে আপনার মানবাধিকার কমিশনের বিলের উপরে সালাউদ্দিন সাহেব কথা বলবেন 45 মিনিট, আর সেখানে আমাকে কথা বলতে দিচ্ছেন আপনি 2 মিনিট। আপনি আমাকে 2 মিনিট কথা বলতে দিচ্ছেন, মানে এটা খুবই আনজাস্টিফাইড। যখন এটারই বিরোধিতা আমরা করেছিলাম, যখন এটাই চেয়েছিলাম যে এটার বিরোধিতা হচ্ছে, তখনই আমাকে বলা হলো যে দিস ইজ নট
শাহবাগ স্কয়ার ইটস পার্লামেন্ট। এবং বিএনপি এক ধরনের দুইটা কাজে জুচ্চুরি করেছে, জুচ্চুরি মানে সিম্পল জুচ্চুরি করা। জুচ্চুরি করা কি? জুচ্চুরি হচ্ছে ওনারা দিনের আলোতে প্রতারণা করেছে। যেমন জুলাই জাদুঘর একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটা কথা ছিল এটাকে অপরিবর্তিতভাবে সংসদে আইন আকারে পাশ করা হবে। ওনারা কি করলেন? ওনারা একদম সংসদ শুরু হওয়ার সময়, সংসদ একদম বিলটা পাশ করার 5 মিনিট আগে ওনারা এটাকে সংশোধনী আকারে উপস্থাপন করে ওনারাকে বিলটাকে পাশ করাই নিলেন, যেটা কোনো এটাকে একটা কমিটমেন্ট ব্রিচ করা হয়েছে। এটা কথা ছিল না, কথা ছিল এটা অ্যাজ ইট ইজ পাশ করাবে। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে আপনারা প্রতিবাদ করলেন না? আমরা অবশ্যই প্রতিবাদ করেছি। এবং আপনারা যদি দেখে থাকেন তাদের যেহেতু মেজরিটি 2/3, তারা এখন কাউকে আর তোয়াক্কা করার প্রয়োজন মনে করে না। তাদের কথা হচ্ছে আপনারা পার্লামেন্টে থাকলে থাকবেন, না থাকলে নাই, আমার যে আইনটা আমি যেভাবে ইচ্ছা আমি করবো এবং যেভাবে ইচ্ছা আমি সেটাকে পাশ করবো। এবং ওনারা আরো কয়েকটা জায়গায় ওনারা আমাদের সাথে প্রতারণা করছেন, করে যাচ্ছেন, বাংলাদেশের সাথে প্রতারণা করে যাচ্ছেন। যেমন কথা ছিল প্রত্যেকটা আইন, পূর্ণাঙ্গ আইন অন্তত 3 দিন আগে সবার কাছে ওনারা হচ্ছে পূর্ণাঙ্গ বিলটা ওনারা হাতে দিবেন। ওনারা 3 দিন আগে হাতে দেন না। ওনারা যেটা করেন, ওনারা হচ্ছে বিলটা সংসদে উত্থাপনের 15 মিনিট আগে আপনাকে এতগুলো পেয়ে যায় না ধরাই দেবে 15 মিনিট আগে। এবং এই 15 মিনিট আগে আপনাকে এই পুরো বিলটার যদি আপনি একমত থাকেন বা দ্বিমত প্রকাশ করেন, এই 15 মিনিটের মধ্যে আপনাকে জানাইতে হবে। এবং এটা হচ্ছে এক ধরনের পুকুর চুরি করার মতো। এবং আপনারা দেখবেন মানবাধিকার পুলিশ সংস্কার কমিশন এটা কিন্তু সংসদে উত্থাপনের কথা ছিল, কিন্তু ওনারা এই কমিটমেন্টটা ওনারা ব্রেক করেছেন। ওনারা অনেকগুলা কমিটমেন্ট ওনারা সিরিজ আকারে ব্রেক করেছেন। 1 নম্বরে ব্রেক করেছেন, ওনারা বলেছিলেন 98টা অধ্যাদেশ ওনারা অ্যাজ ইট ইজ পাস করবেন। এই অ্যাজ ইট ইজ 98টা কমিশন পাস করার কথা থাকলেও ওনারা সেই জায়গায় ওনারা হচ্ছেন আমাদের জাতির সাথে ওনারা প্রতারণা করেছেন, ওনারা কমিটমেন্ট ব্রেক করেছেন। দ্বিতীয়ত ওনারা বলেছিলেন খ ক্যাটাগরির 16টা সংশোধন আকারে বিলগুলো হচ্ছে সংসদে উপস্থাপন করবেন, সেখানে হচ্ছে ওনারা হচ্ছেন কমিটমেন্ট রাখেন নাই, ওনারা সংশোধিত আকারে উত্থাপন করে নাই। অনেকগুলো বিল, যে বিলগুলো মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে আপনার গুম অধ্যাদেশ, এই বিষয়গুলো বলেছিলেন ওনারা এই সংসদে আলোচনার জন্য ওনারা হচ্ছে নিয়ে আসবেন, সেখানেও সবগুলা বিল ওনারা নিয়ে আসেন নাই। এখন ওনারা যেহেতু মেজরিটি, ওনারা যা ইচ্ছা তা করতে পারেন। যেমন ওনারা এসালমকে গতকাল দেখলেন, মানে বাংলাদেশের জন্য আরেকটা কালো মানে একটা দিন, কালো দিনটা ওনারা দেখেন। এসালম, আমি সংসদে প্রশ্ন করেছিলাম বাংলাদেশের শীর্ষ 20টা ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য। তো আমির খসরু সাহেব আপনার হচ্ছে ফিনান্স মিনিস্টার, উনি 20টা ঋণখেলাপির তালিকা আমাদেরকে দিয়েছেন, সংসদে সেটা আছেন। এই 20টার মধ্যে 9টাই হচ্ছে এসালমের প্রতিষ্ঠান। এই এসালম ইসলামী ব্যাংক থেকে 82,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে ওনারা হচ্ছে ঋণখেলাপি করেছে। 82,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গিয়েছে এসালম। আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন আসলো, ইন্টারিম গভর্নমেন্টের আপনার হচ্ছে যিনি গভর্নর ছিলেন, এই গভর্নর কি করলেন, এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য 36,000 কোটি টাকা রিফিল করলেন, যেন এই ব্যাংকগুলা জনগণকে এই টাকাটা দিতে পারে এবং ব্যাংকগুলোকে যেন বাঁচানো যায়। 36,000 কোটি টাকা, 36,000 CR। এখন যেটা হয়েছে, গতকাল একটা ব্যাংক অর্ডার পাস করাই নিলেন মেজরিটির বড়াই দিয়ে। এই ব্যাংক অর্ডারে কি আছে? অর্ডারে আছে আপনার আগের যারা মালিক ছিল, যারা ব্যাংকগুলোকে চুরি নষ্ট করেছে, যারা ব্যাংকগুলোকে একদম মানে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে আওয়ামী লীগের সময়, এবং এই ব্যাংকগুলোকে চুরি করে টাকাগুলোকে বিদেশে নিয়ে গিয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রিক্ট আইন করেছিল তাদেরকে কোনোভাবে এই ব্যাংকে ফেরত আনা যাবে না। এই মালিকদেরকে আর ব্যাংক তুলে দেওয়া হবে না, কারণ ভাই তারা ব্যাংকগুলোকে নষ্ট করে দিয়ে জনগণের টাকাগুলোকে বিদেশে পাচার করে দিয়েছে। এই মালিকদের হাতে আর ব্যাংক তুলে দেওয়া যাবে না। অথচ গতকাল সরকার একটা আইন করলো, সেই আইনটা হচ্ছে কি? আইনটা হচ্ছে যদি 7% টাকা ফেরত দেয়, আপনার 36,000 কোটি টাকার 7% যদি ওনারা ফেরত দেয়, তাইলে আবার তাদের কাছে মালিকানা বুঝাই দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, তার মানে আপনি টাকা 82,000 কোটি টাকা মারলেন, এখন সরকার এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আবার 36,000 কোটি টাকা দিল। এখন আপনি মাত্র 7% টাকা ফেরত দিয়ে, তার মানে হচ্ছে 2,500-3,000 কোটি টাকা ফেরত দিয়ে আপনি আবার মালিকানা পেয়ে যাবেন। তার মানে আপনি চুরির সময় চুরি করলেন, চুরি করার সময়, মানে এটা সিম্পল, এটা বোঝানো হচ্ছে যেমন যদি বলতে যাই, আপনার একটা দোকান আছে, এই দোকানে 1 লক্ষ টাকা ছিল, আপনার এই 1 লক্ষ টাকার পুঁজিটাকে আপনি হচ্ছে পুঁজিটাকে বিক্রি করে দিলেন, একদম আপনার লাভ তো করলেন না, পুঁজিটাকে বিক্রি করে দিলেন, 1 লক্ষ টাকাই আপনি বিক্রি করে দিলেন, নিজের মতো করে খরচ করে ফেললেন, এই 1 লক্ষ টাকা সরাই নিলেন। তখন কি করলো সরকার, আপনার দোকানটা যেন টিকে থাকে, কাস্টমার যেন অ্যাটলিস্ট দোকানে আসতে পারে, দোকানটা যেন টিকে থাকে, সরকার আবার 50,000 টাকা ফেরত দিল, যে তোমাকে দিল যে ভাই তুমি দোকানটাকে কোনো রকমে টিকায় রাখো। সরকার আপনাকে ফেরত দিল এবং বললো কি আগের যে মালিক যে 1 লক্ষ টাকা নিয়ে পালাই গেছে, তাকে কোনোভাবেই আর এই দোকানের মালিকানা বুঝাই দেওয়া হবে না। এখন এই সরকার কি করলো, এই সরকার আসার পরে ওই মালিককে আবার এখন সুযোগ দিল যে তুমি যদি মাত্র 7% টাকা ফেরত দাও, মাত্র 7,000 টাকা ফেরত দাও, তাইলে তোমাকে আবার মালিকানা বুঝাই দেওয়া হবে। তার মানে ওই দোকানদার 1 লক্ষ টাকাও খাইছে, পরবর্তীতে সরকারের 50,000 টাকাও পাইছে, এখন মাত্র 7,000 টাকা ফেরত দিয়ে সে এখন এই দোকানের মালিকানা বুঝে পাইবে। মানে এত মানে অযৌক্তিক, অবিবেচনা প্রসূত কোনো সিদ্ধান্ত
হইতে পারে, মানে বিএনপি থেকে আমরা পাইতে পারি, মানে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তার মানে আপনি 1.5 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকা তো এটা আপনি নিয়ে গেলেন জনগণ থেকে, সরকার আবার আপনাকে 50,000 টাকা দিল এটাকে বাঁচিয়ে রাখার জন্য, এখন মাত্র আপনি 7,000 টাকা ফেরত দিয়ে আপনি এই ব্যাংকের মালিকানা বুঝে পাবেন। সরকার এই ধরনের একটা কালো আইন করলো কাকে খুশি করার জন্য? অ্যাসালমকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? রাষ্ট্রের মাফিয়াদেরকে খুশি করার জন্য, যেটা বিএনপি থেকে খুবই আনঅ্যাকসেপ্টেবল একটা হচ্ছে মুভ। এই অ্যাটিটিউডটা যদি অব্যাহত থাকে, আপনি দেখেন বিএনপির আপনি যিনি HPM অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ওনার মুভমেন্টগুলো যদি আপনি দেখেন, ওনার মুভমেন্ট হচ্ছে আপনি দেখবেন খুবই অ্যাকোমোডেটিভ, মানে খুবই অ্যাকোমোডেটিভ। আপনি দেখবেন খুবই সুন্দর পিয়ার স্টান্ট করতেছে, এই প্রোগ্রামে যাচ্ছে ওই প্রোগ্রামে যাচ্ছে, খুবই ডিসেন্ট এবং হচ্ছে ইনক্লুসিভ একটা মুভ দিচ্ছে। কিন্তু অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, বিএনপির অ্যাক্টিভিটিগুলো লাস্ট 2 মাসে, নাম্বার 1 অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হইলো, এই অ্যাক্টিভিটিটা যদি আপনার চোখে পড়ে, বিসিবিকে যেভাবে দলীয়করণ করা হইলো, স্থানীয় সরকারকে যেভাবে ধ্বংস করা হইলো, মানবাধিকার কমিশনকে যেভাবে বাতিল করে দেওয়া হইলো, পুলিশ সংস্কার কমিশনকে বাতিল করে দেওয়া হইলো, সুপ্রিম কোর্টের সচিবালয়কে বাতিল করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে আপনার এই ব্যাংকগুলোকে আবার দখল করার জন্য দখলবাজদেরকে যে সুযোগটা দেওয়া হইলো, এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি একসাথে করেন, তাহলে আপনার কাছে যে বার্তাটা যায়, এই বার্তাটা কখনোই ইতিবাচক কোনো একটা বার্তা না। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একসাথে যোগ করি, তাহলে যে বিএনপির চেহারাটা দাঁড়ায়, এই বিএনপির চেহারাটা যদি বেগম জিয়া বেঁচে থাকতেন, নিশ্চয়ই উনি সেটার জন্য উনি অবশ্যই দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন। উনি বেঁচে থাকলে কখনোই এভাবে মানে নগ্নভাবে দলীয়করণ করা হইতো না। উনি জুলাই জাদুঘরকে যেভাবে হচ্ছে বিএনপি দলীয়করণ করার জন্য সবার হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে একটা জালিয়াতির একটা আশ্রয় নিয়েছেন, সেটা ম্যাডাম যদি বেঁচে থাকতেন উনি অবশ্যই সেটার জন্য উনি লজ্জিত হতেন। সার্বিকভাবে বিবেচনায় আপনি যদি দেখেন বিএনপির লাস্ট 2 মাসের মুভ এবং বিরোধী দল আকারে আমরা আমাদের এই সংসদে আমাদের কথা বলার সুযোগ না দেওয়ার যে বিষয়টা, আমাদেরকে শাহবাগ দেখানো হচ্ছে, যে অর্থাৎ আপনি যদি কথা বলতে চান আপনি শাহবাগে যান, শাহবাগে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন, এটা পার্লামেন্ট, এখানে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন না, এখানে শুধুমাত্র সেটাই বলা যাবে। আপনি বিরোধী দল, আপনি মাত্র এই কয়টা সিট নিয়ে আসছেন, আপনি আবার এত বেশি সময় পাবেন কেন? আপনারে ভাই, আপনি একজন 40 মিনিট ধরে উনি ক্লাস নিতে পারেন, সেখানে আমাদেরকে সময় দেওয়া হয় 2 মিনিট, রেকর্ডে আছে। আপনি যদি দেখেন, আমরা যখন একটা বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, মানবাধিকার কমিশনের বিলের বিরুদ্ধে দাঁড়াইলাম, আমাকে সময় দেওয়া হলো যে মিস্টার আব্দুল্লাহ আপনার সময় 2 মিনিট। আর এটার রিভার্টাল যখন আসাদুজ্জামান সাহেব দিলেন, উনি 25 মিনিট প্লাস হচ্ছে উনি রিভার্টাল দিলেন। তার মানে উনার কোনো সময় মানে নাই, উনি যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারবেন। উনি দাঁড়াইলেই উনার মাইক অন করবেন, উনি সালাউদ্দিন সাহেব দাঁড়াইলেই উনার মাইক অন হবে, এবং উনার রেকর্ডের জন্য উনারা সব কিছু বলতে পারেন। কিন্তু আমাদের রেকর্ডের জন্য আমাদের মাইক অন করা হয় না। আমরা 50 বার 20 বার শুরু থেকে যদি হাত তুলে রাখি, আমাদেরকে এই সময়টা দেওয়া হয় না। এটা নাকি সংসদের রেওয়াজ। তো সংসদের রেওয়াজ এবং সংসদের আইন আসলে কোনটা কি? সবগুলো হচ্ছে সরকার যেভাবে চাইবে সেটাই, যেটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। প্রিয় বাংলাদেশবাসী, আমার কাছে মনে হয়েছে আপনারা কিছু এক্সপ্লেনেশন ডিজার্ভ করেন। কারণ দিন শেষে আমরা হচ্ছে দিন শেষে কোনো না কোনোভাবে আমরা বেনিফিটেড। আমরা যারা ক্ষমতায়, আমরা যারা চেয়ার পেয়েছি, আমরা যারা মন্ত্রী হয়েছি, আমরা যারা এমপি হয়েছি, আমরা কোনো না কোনোভাবে বেনিফিটেড। এটা নিঃসন্দেহে, এটা বলার কোনো সুযোগ নাই, আমরা বেনিফিটেড। কিন্তু যারা জীবন দিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, যারা রাস্তায় নেমে এসেছিল, যারা হচ্ছে জুলাইয়ে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, জুলাইয়ের কথা মনে হওয়াতে, খুবই পুর স্ক্রিপ্টেড একটা নাটক বিএনপি আপনার হচ্ছে পার্লামেন্টে করছে, খুবই পুরলি স্ক্রিপ্টেড। সেটা মানে ইটস ভেরি আনফর্চুনেট মিস্টার তারেক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া, ইটস ভেরি আনফর্চুনেট আপনি পার্লামেন্টে থাকা অবস্থায় এই ধরনের একটা নাটক করা হবে এবং এটার ডিরেকশন আপনি দিবেন। মানে আমি জানি এটা স্ক্রিপ্ট রাইটার কে ছিল, এটার কোরিওগ্রাফার কে ছিল, এটার হচ্ছে ডিরেক্টর কে ছিল, আমি জানি না। কিন্তু আমি এটা বিশ্বাস করতে স্টিল চাই না যে এখানে আপনার এখানে কোনো ধরনের আপনি ব্যক্তিগতভাবে এখানে এটার পৃষ্ঠপোষকতা করেছেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু এটা যদি হয়ে থাকে, এটা ভেরি আনফর্চুনেট। এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট। কারণ আপনি এই ধরনের একটা মানে সংসদে যারা মানে বিএনপি পন্থী জুলাই, জামাতপন্থী জুলাই যুদ্ধে এইভাবে ক্লাসিফিকেশন করবেন এবং তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলাবেন, এবং তারা পরবর্তীতে এসে তারা বুঝবে, তারা স্বীকার করবে যে তাদেরকে ব্যবহার করা হয়েছিল, এর থেকে দুঃখজনক মিস্টার তারেক জিয়া, অনারেবল প্রাইম মিনিস্টার, কিছু হইতে পারে না। এবং এটা আপনার জন্য খুবই ডিসগ্রেস, আপনার জন্য ডিসগ্রেস। আমি একজন পলিটিশিয়ান, আমি হচ্ছে এই একই সংসদে বসি, এবং আমার কাছে মনে হয়েছে লাস্ট 1 মাসের অ্যাক্টিভিটিতে আমাকে অবশ্যই কথা বলতে হবে। লাখো শহীদের রক্তে কেনা 71 যদি কারো বাপের না হয়, হাজারো শহীদের রক্তে কেনা 24 কারো বাপের না। এবং এখন যেহেতু সময় আছে, আপনাদের আল্লাহর দোহাই আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন, যে আপনারা যদি না করেন আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। তাহলে এখন সামরিক আইন প্রণেতা, সামরিক নেতা, সে কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি হলো বা বাংলাদেশের জনগণের রাষ্ট্রের দায়িত্ব নিল? রেফারেন্ডাম, গণভোট। বাংলাদেশে এটাই ছিল প্রথম গণভোট, এবং এটা ছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া, এবং 98.9% মানুষ ভোট দিয়ে
তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছিল, এবং সেকেন্ড রেফারেন্ডাম দিয়েছিল হোসেন মোহাম্মদ ইরশাদ 1985 21 মার্চ। একই উদ্দেশ্য, যে সেও ছিল আপনার সেনাপ্রধান, সেও ছিল আপনার সামরিক প্রধান, তো সেও বৈধতা চেয়েছিল যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, সুতরাং আমি গণভোট দিচ্ছি, আপনারা যদি বৈধতা দেন আমি ক্ষমতায় থাকবো, নাহলে থাকবো না। এবং জনগণ তাকেও মোর দেন 80% ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছে। তাহলে প্রথম দুইটা গণভোট হয়েছে কি জন্য? সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। এবং এটা চলার পরে 90s এসে আপনার এরশাদ বিরোধী আন্দোলন, তখন আপনারা রাজনৈতিক ঐক্যমতে এসে তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছেন। তারপরে তৃতীয়বার যখন গণভোট হয়েছে, এটা কে করেছে? আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, এবং এটার উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার। তাহলে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন, তার অবশ্যই তার পিতামাতার গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে করতে হবে। বেগম জিয়া তিনি 16 অ্যামেন্ডমেন্ট এনে তিনি ক্ষমতার সংস্কারের বৈধতা চেয়েছিলেন। তিনি কিন্তু আগে নির্বাচিত হয়েছেন, তারপর গণভোট দিয়েছেন। তাহলে আপনার সম্মানিতা মা বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য গণভোট দিয়ে আপনার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট এনেছেন, তাহলে এখন গণভোট মানতে আপনাদের সমস্যা কোথায়? এখন কথা হচ্ছে, একটা জিনিস মনে করে দিচ্ছি, যে লাখো শহীদের রক্ত কেনা 71 যদি কারো বাপের না হয়, হাজারো শহীদের রক্ত কেনা 24 কারো বাপের না। সুতরাং কোনো ছলচাতুরি চলবে না। অনেক দেখেছি আপনারা চরম আনকনস্টিটিউশনাল আনলফুল কাজ আপনারা পার্লামেন্টে করছেন। আপনারা রেফারেন্ডামকে ভয়ের অ্যাপ্লিকেশন বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। আপনারা পার্লামেন্টকে সফরেন বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। এই কথাগুলো আপনারা একান্তই গায়ের জোরে বলছেন, এটা করা চলবে না। আর আমি বিরোধী দলকে অতি আন্তরিকভাবে বলছি যে আপনারা যথেষ্ট ধৈর্যের সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন পার্লামেন্টে, কিন্তু এভাবে কাজ হবে না, এভাবে হবে না। আমরা অনশনরত অবস্থায় 5 জন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য আমার সাথে দেখা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের একটাই কথা যে তারা শুনছে না। শুনছে না, তাহলে আমি কি করবো পার্লামেন্টে থেকে? আপনাদের রাজপথে ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, কোনো মতেও তারা শুনবে না। তারা দলীয় এজেন্ডাকে, দলীয় মতের অভিপ্রায়কে 70% জনমানুষের অভিপ্রায়ের উপরে আস্থা দিয়েছে, অবস্থান করিয়েছে। 70% ইজ মোর দ্যান 51%, রাইট? এখানে ডিপ স্টেটকে ব্যবহার করে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা বলি নাই, আমরা বলি নাই। এবং তারা এইভাবে ক্ষমতায় এসে আচ্ছা, একটু আমি আমি বলা উচিত আমার মনে হয়। আচ্ছা, আমি বলছি সেটা হচ্ছে যে তাদের যে দলীয় এজেন্ডা, সেটাকে তারা জনগণের পরম অভিপ্রায়ের উপরে গিয়ে তারা সেটাকে অবস্থান দিয়েছে। যেমন আপনি দেখেন 70% মানুষ গণরায় দিয়েছে সংবিধান সংস্কারের জন্য, এটা সেটেল ইস্যু। তারা 9 মাস ঐকমত্য কমিশনে আলোচনা করেছে, এবং তাদের আলোচনার পক্ষে জনমানুষ আছে কিনা সেটা জানার জন্যই তো গণভোট হয়েছে। তা গণভোট দিলেন, এখন মানতে অসুবিধা হচ্ছে কেন? কারণ আপনারা সেই ফ্যাসিবাদী কাঠামোকে পুনর্বহাল রাখতে চান। আপনাদেরকে মনে না করিয়ে দিলে আমার গুনাহ হবে, ভুল হবে না, শুধু গুনাহ হবে। সেটা হচ্ছে আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, মতিউর রহমান রিজাইব সাহেব, তাদের সাথে কি করা হয়েছিল জাতি এখন দেখি নাই? কি করা হয়েছিল? তারা ফুলমন্ত্রী ছিলেন না? তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে। আপনি ভুল বলছেন, ঝুলানো হয়েছে না? আপনাদের নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কতটা জুলুম নির্যাতনে সয়েছেন এটা আমরা জানি, আপনাদের প্রতি সহমর্মিতা আমাদের আছে। ঠিক একই ঘটনা আপনাদের সাথে হবে যারা এখন সংসদে আছেন বিরোধী দলের পক্ষ থেকে। আমরা চাই না আপনাদের জানমাল পূর্বের মতো ক্ষতিগ্রস্ত হোক। আপনারা যদি এখনই সংবিধান সংস্কারের জন্য রাজপথে না নামেন, আপনাদেরকেও সাসপেন্ড করে দিবে, আপনাদের দলের নিবন্ধন বন্ধ করে দিবে। আপনারা এখনই আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। এই জন্য আমি বলছি যে জুলাই সনদে কোনো আপোষ করবেন না। আমাদের দায়িত্ব ছিল, আমরা ছাত্র নেতৃত্ব দিয়ে আমাদের যার যার জায়গা থেকে আমরা একটা অভ্যুত্থান করতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন। গত 17 বছর অনেক আন্দোলন হয়েছে, কোনো কাজ হয়নি। আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আজকে এখানে কথা বলছি। আমরা নিজেদের কোনো ক্রেডিট নেই না, দাবিও করি না। আমরা প্রাইভেট থেকে উপদেষ্টা হইতে চাই নাই, যাই নাই। কোথাও থেকে একটা কলঙ্কের দাগ আমাদের গায়ে লাগতে দেয়নি, আলহামদুলিল্লাহ।
শুধু সত্য বলতে চাইছি, সত্য বলবো বলেই। এবং আমি শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে আপনারা যদি বাংলাদেশের জনমানুষের ভবিষ্যতের তোয়াক্কা করেন, আপনারা অবশ্যই কোনো দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন একটাও যেন জুলাই সনদ থেকে হারিয়ে না যায় এবং ওইভাবে পুঙ্খানুপুঙ্খন ভাবে যেন বাস্তবায়ন করতে হবে। যদি একটা অর্ডিন্যান্স এখান থেকে সরিয়ে ফেলে, আপনারা জানেন কথা অনেক চলে আসতেছে, আমি দুঃখিত, যে আপনার তারা কোন কমিশন অর্ডিন্যান্স কেন বাদ দিচ্ছে, তারা সুপ্রিম কোর্টের বিচার সচিবালয় সংশোধনী অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা পুনরায় সেই পুনর্বহাল করতে চায় ফ্যাসিবাদী কাঠামো। তা আপনারা এই কাঠামোয় থাকলে তো রাজনীতি করতে পারবেন না, পরের বার কোনো সংসদ নির্বাচন করতে পারবেন না। এখনো কেন রাষ্ট্রপতিকে সরানো হয় না, এই প্রশ্নটা আপনারা কেন করছেন না? চুপ্পু এখনো কিভাবে আপনার রাষ্ট্রপতি? এবং এই যে আপনার শেখ হাসিনা বলেছে যে আমি লেথাল ওয়েপন ইউজ করার অর্ডার দিয়ে দিয়েছি, এই একটা অর্ডারে আমার 2000 ভাই নাই। এটা চুপ্পুর সাথে বসেই মিটিং হয়েছে। আমি 10 সেকেন্ড। আর সেটা হচ্ছে যে তারা চুপ্পুকে এই জন্য সরাচ্ছে না কারণ পরবর্তী নির্বাচনের আগে তারা প্রেসিডেন্ট চেঞ্জ করবে এবং নির্বাচনকে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আবার ক্ষমতায় থাকবে এবং আপনাদের নিশ্চিন্ন করে ফেলবে, আমাদেরকেও করবে। এবং এখন যেহেতু সময় আছে, আপনাদের আল্লাহর দোহাই আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন। রাজনীতিতে ফের 5 আগস্ট ফিরে আসার আলামত স্পষ্ট হচ্ছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি নানান কাণ্ড ঘটাচ্ছে বাস্তবতা আড়াল করে, কিন্তু আড়াল করতে পারছে না, আমরা জনগণকে জানিয়ে দিচ্ছি। দর্শক, দুইটা বিষয় আলোচনা করবো এই ভিডিওতে। প্রথম হচ্ছে বিএনপিরই একটা উপলব্ধি, এটা আমার কোনো উপলব্ধি নয় বা আমার কোনো বিশ্লেষণ নয়, আমার কোনো টেক নয়। পরিবেশ মন্ত্রীর হুঁশিয়ারি, রাজনীতিতে পরিবর্তন না এলে ফের গণঅভ্যুত্থান হতে পারে। তাহলে ফের যদি 5 আগস্ট ঘটে অথবা গণঅভ্যুত্থান হয়, সেটা হবে কি জামাতের বিরুদ্ধে? ক্ষমতা কি জামাত? এটা তো বিএনপির বিরুদ্ধেই। এর মানে বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছে। আসলে জুলাই সনদ নিয়ে বিএনপি যে তালবাহানা করছে, এটা বিএনপি নিজেরা অনেকের কাছে ক্লিয়ার না। যেটা কি, সালাউদ্দিন আহমেদ যেসব ব্যাখ্যা টাকা দিচ্ছে, বিএনপির লোকজন বিরক্ত। এই সালাউদ্দিনটাকে এ জীবনে ছাত্র দল করে নাই, যুব দল করে নাই, হঠাৎ কেরানীগিরির চাকরি ছেড়ে এসে জিয়াউর রহমান বা খালেদা জিয়ারও কেরানীগিরি করেছেন। খালেদা জিয়ার কেরানীগিরি করে তারেক রহমানকে প্রাইভেট করিয়ে এখন তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে গেছেন। প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে সমস্ত ব্যাখ্যা তিনি দেন। এতে বিএনপির লোকজন প্রচন্ড বিরক্ত যে এটি এত বুঝেন কেন। যারা তিল তিল করে রাজনীতিবিদ হয়েছে, যেমন রুহুল কবির রিজভী, গুলি খাওয়া রাজনীতিবিদ, ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে এসেছেন, আর কেরানীগিরি প্রাইভেট করিয়ে রাজনীতিবিদ হয়ে সবার উপরে ছড়ি ঘুরাচ্ছেন, এটা বিএনপি ভালোভাবে নিচ্ছে না। এটা আমরা জানি, বিএনপির মধ্যে ক্ষোভ আছে। আর জনগণ যে কতটা সালাউদ্দিনের উপর ক্ষুব্ধ, এটা তো আপনারা দেখছেন। দেখেছিল শিলং সালাউদ্দিন ছাড়া মানুষ কথা বলে না, কেউ কেউ বলে সালাউদ্দিন চোদ না, এগুলো বলে মানুষ, আমি বলি না। তো দর্শক, সেই জায়গায় রাজনীতিতে যে গুণগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের বিরুদ্ধে ট্রেনিং প্রাপ্ত এক ভয়ঙ্কর ক্যারেক্টার সালাউদ্দিন আহমেদ। এজন্য বিএনপির অন্য মন্ত্রীরা ইশারা ইঙ্গিতে নানান কথা বলতে পারেন। এবং দেশব্যাপী বিএনপি নেতাদের চরিত্রে যে কোনো পরিবর্তন হয়নি এবং আওয়ামী লীগ যে কার্ড খেলতো, হুবহু সেই কার্ড যে বিএনপি খেলছে, এটা অনেকে দেখছেন। এজন্য বিশেষ করে যারা বৃদ্ধ নেতা, যাদের জীবন হয়তো এখানেই শেষ, এই 5 বছর এমপি মন্ত্রী যা হয়েছেন তারপরে আর কিছু পারবেন না, এই টাইপের নেতারা অনেকটা ভালো কথা বলে সতর্ক করার চেষ্টা করছেন। এরকমই একটা কথা হতে পারে পরিবেশ মন্ত্রীর বক্তব্য। হ্যাঁ, আমাদের সবাইকেই পরিবর্তন হতে হবে, রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে, নাহলে আবার গণঅভ্যুত্থান হবে। গণঅভ্যুত্থানটা বিএনপির বিরুদ্ধেই হবে, এটা তো স্পষ্ট, কারণ ক্ষমতায় যারা তাদের বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থান হয়। তো দর্শক, দেখেন যেভাবে সংবিধানের দোহাই দিচ্ছে বিএনপি, যেভাবে মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, প্রতিপক্ষকে গুপ্ত বলছে, রাজাকার বলছে, এই সেম ঘটনাগুলো ঘটিয়ে এবং মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ করেছিল, আর মানবাধিকার লঙ্ঘনের রাস্তা ক্লিয়ার করছে বিএনপি সরকার। যেমন মানবাধিকার অধ্যাদেশ বাতিল, গুম অধ্যাদেশ বাতিল, মানে ফ্যাসিস্ট হওয়ার পথে হাঁটছে। জামাত, এনসিপি তারাও বলেছে যে বিএনপি সরকার ফ্যাসিস্ট হতে চায়, ফ্যাসিস্ট হওয়ার পথে হাঁটছে। এই জায়গায় আবারও গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠতে পারে। বিশেষ করে মনে রাখবেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বাংলাদেশে গণঅভ্যুত্থান হবে। আবার যদি গণঅভ্যুত্থান হয়, তখন বিপ্লবী সরকার গঠন হবে, তখন আর কোনো ভুল হবে না। কারণ বাংলাদেশের এই জাতি 2 বার ভুল করেছে, 91 সালে একবার বিপ্লবী সরকার গঠন না করে, আর এবার একবার। কিন্তু আবার যদি গণঅভ্যুত্থান হয়, তখন আর ভুল হবে না। অতএব ফের 5 আগস্ট আসবে কি আসবে না, এটা নির্ভর করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে কি হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে
গণঅভ্যুত্থান হবে। আর জুলাই সনদ বাস্তবায়িত হলে কেউ ফেসিস্টে উঠতে পারবে না, আর ফেসিস্ট না হলে কেউ গণঅভ্যুত্থানের প্রয়োজন হয় না, হবে না। সংবিধানে যদি সংস্কারের কোনো কথা নাই থাকে, তাহলে সেদিন 31 দফা কোথা থেকে নামলো? আকাশ থেকে নাকি হঠাৎ ওহি নেমে এসেছিল? যদি বলেন সংবিধান অটল অপরিবর্তনীয়, তাহলে গণভোটের কথা কেন উঠেছিল? গণভোট কি শুধু মাইক ভাড়া করার একটা অজুহাত ছিল? আর যদি গণভোটের কোনো দরকারই না থাকে, তাহলে জনগণকে আহ্বান জানানো হলো কেন? জনগণ কি শুধু ব্যানারের পেছনে দাঁড়িয়ে হাতে তালি দেওয়ার জন্য? এই রাজনীতি বড় অদ্ভুত, যেখানে কথা বলা হয় একরকম আর কাজ করা হয় আর এক রকম। দিনে সংবিধান পবিত্র গ্রন্থ, রাতে সেটাই হয়ে যায় খসড়া কাগজ। 31 দফা লিখতে কোনো বাধা নেই, গণভোট চাইতে কোনো সংকোচ নেই, কিন্তু প্রশ্ন উঠলেই সবাই হঠাৎ নীরবতার সাধু। এটা কি রাজনীতি নাকি এক অভিনয় মঞ্চ, যেখানে সংলাপ আগে লেখা থাকে আর সত্যি কথা বলা নিষিদ্ধ? জনগণকে বোঝানো হয় আপনারাই ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে আপনারা শুধু প্রয়োজনের সময় উৎসব। তাই প্রশ্নগুলো রয়ে যায়, সংবিধান কি সত্যিই অপ্রয়োজনীয়, নাকি সুবিধামতো ব্যাখ্যার এক রবার ব্যান্ড? কারণ যেখানে নীতির চেয়ে প্রয়োজন বড় হয়ে যায়, সেখানে সংবিধান না, অভিনেতারাই আসল স্ক্রিপ্ট লেখে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। হাসনাত আবদুল্লাহর ফেসবুক লাইভ থেকে আপনারা কি জানতে পারলেন? হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো কি সঠিক কথা বলেছে, উচিত কথা বলেছে? কি মনে করছেন আসলে আপনারা? প্রিয় দর্শক, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামতটা। হাসনাত আবদুল্লাহ এখানে পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহ বলেছেন তাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে। ওইদিকে স্বরাষ্ট্রমন্ত্রী 40 মিনিট ধরে বক্তব্য দিয়েছে। 2 মিনিটে কি বক্তব্য রাখতে পারবে সে? দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা কি, সেটা তো তুলে ধরতে পারবে না 2 মিনিটের মধ্যে। এবং কথায় কথায় মাইক বন্ধ করে দেওয়া হয়, এই সমস্ত বিষয়েও তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করেছে, আপনারা দেখতে পারলেন। তো হাসনাত আবদুল্লাহর ফেসবুক লাইভ এবং ক্ষোভ প্রকাশ নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা লিখে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছায় সকলের আগে, সবার আগে। আল্লাহ হাফেজ।